13 জন আসামির বিরুদ্ধে আমরা অভিযোগ এনেছি। মোট 26 জন ব্যক্তিকে 2015 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট সময় পর্যন্ত ডিজিএফআই পরিচালিত জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার নামে যে বন্দিশালাটি ছিল সেখানে মানুষদেরকে গুম করে আটক রাখা, নির্যাতন করা যে অভিযোগ, সেই অভিযোগে এই 13 জন ব্যক্তির বিরুদ্ধে আমরা মামলাটি করেছি। এই মামলার প্রধান আসামি শেখ হাসিনা, দ্বিতীয় আসামি তারিক আহমদ সিদ্দিকী, তারপরের যে আসামিগুলো আছেন তারা হচ্ছেন ডিজিএফআইয়ের এই 2015 থেকে 2024 সাল পর্যন্ত যারা মহাপরিচালক ছিলেন, এবং এই ডিজিএফআইয়ের একটা ইউনিট হচ্ছে সিটিআইবি, সেই সিটিআইবির যারা ডাইরেক্টর ছিলেন তাদেরকেই শুধুমাত্র আসামি শ্রেণীভুক্ত করে এই মামলাটা করা হয়েছে। এখানে মোট 26 জন ব্যক্তিকে বিভিন্ন সময় গুম করে রাখা হয়েছিল। তার মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে আটক ছিলেন সেনাবাহিনীরই একজন ব্রিলিয়ান্ট অফিসার ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমি সহ আরও 25 জন ব্যক্তি। আমরা এখানে বলেছি যে গুমের যে সংস্কৃতি বিগত স্বৈরশাসকের আমলে চালু করা হয়েছিল সেটা ছিল ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য। যারা যে সমস্ত লোকদেরকে তারা তাদের কাজের জন্য হুমকি মনে করতেন তাদেরকে তারা এইভাবে আইনের প্রোটেকশনের বাইরে নেওয়ার জন্য, অর্থাৎ একজন ব্যক্তিকে তার স্বাধীনতা হরণ করে তিনি যাতে কোনো আইনগত প্রোটেকশন না পান সেই জন্য তাকে গুম করা হয়েছে। আমরা এখানে বর্ণনা করেছি কিভাবে আসামিদের ভিকটিমদেরকে পিক আপ করা হতো, সাদা পোশাকধারীরা নম্বর প্লেটবিহীন মাইক্রোবাসে করে তাদেরকে কিভাবে তোলা হতো, তোলার পরে তাৎক্ষণিকভাবে গাড়ির মধ্যে তাদের সাথে কী আচরণ করা হতো, তাদেরকে ব্লাইন্ড ফোল্ডেড করা হতো, হাত করা পরানো হতো, তাদেরকে টর্চার করা হতো, তাদেরকে ইলেকট্রোকিউট করা হতো, তাদেরকে কাউকে কাউকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করা হতো। এই যে কাজগুলো ইমিডিয়েটলি আফটার পিক আপ এই কাজগুলো তারা করতেন। এরপরে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যে বন্দি করে রাখা হতো, তার মধ্যে যে প্রধান যে বন্দিশালাটা ছিল সেটা ছিল জেআইসি অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত যে আমাদের ডিজিএফআই, তার যে একটা বন্দিশালা ছিল সেটা আইনসম্মত কাজের জন্যই তৈরি করা হয়েছিল। ডিজিএফআই সংস্থাটি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একটা সংস্থা, কিন্তু শেখ হাসিনা সরকার এই অতি গুরুত্বপূর্ণ এবং বৈধ একটা সংস্থাকে তার কিছু অফিসারকে এই অপরাধের সাথে সম্পৃক্ত করে তার ক্ষমতাকে চিরস্থায়িত করার চেষ্টা করেছিলেন। আমরা বলেছি যে একটা বাহিনী হয়তো গ্রেপ্তার করতো বা পিকআপের সাথে জড়িত ছিল, তারা আবার গ্রেপ্তার করে বন্দি রাখার জন্য অন্য বাহিনীর হাতে তুলে দিত, আবার নির্যাতন করার জন্য অন্য বাহিনীর কাছে দিত, অনেক সময় হত্যা করার জন্য চতুর্থ আরেকটা বাহিনীর হাতে দিত, কাউকে হয়তো মামলা চালান দেওয়ার জন্য পুলিশের হাতে হস্তান্তর করত। অর্থাৎ এই অপহরণ প্রক্রিয়ার সাথে পুলিশ, সিটিটিসি, ডিবি, ডিজিএফআই, র্যাব এবং কোনো ক্ষেত্রে এনএসআই এবং কখনো কখনো বিজিবিকেও ব্যবহার করা হয়েছে। এই যে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা, এগুলোকে অপরাধ কর্মের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে এটা একটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশন যারা শেখ হাসিনার স্বৈরশাসনকে অপোজ করেছেন, তার বিরোধিতা করেছেন, তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, তাদেরকে সাইলেন্ট করার জন্য এই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। আমরা এখানে আন্তর্জাতিক আইনের প্রভিশনগুলো তুলে ধরেছি যে কিভাবে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স একটা আন্তর্জাতিক আইনের অধীনে অপরাধ, কিভাবে এটাকে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির পর্যায়ে ফেলা হয়। এইসব জিনিস দেখিয়ে আমরা বলেছি যে এই গুমের মতো ভয়াবহতম অপরাধ করার মাধ্যমে এই আসামিরা বাংলাদেশের মানুষকে যেভাবে সাইলেন্ট করার চেষ্টা করেছেন, সেই অপরাধের বিচার যদি না করা হয়, তাদেরকে যদি বিচারের আওতায় না আনা হয়, যথাযথ শাস্তি প্রদান না করা হয়, তাহলে বাংলাদেশে ঘুমটা আবার ফেরত আসবে। সেই কারণে ভবিষ্যতের জন্য এই দেশকে, এই দেশের মানুষকে নিরাপদ করার স্বার্থে, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে অপরাধ প্রবণতা থেকে বের করে আনার স্বার্থে এই গুমটা বন্ধ হওয়া প্রয়োজন। সেই জন্য এই বিচার।